অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে এখানে উপস্থিত হয়েছি। আমরা যতটা দুঃখ ভারাক্রান্ত মনে এখানে উপস্থিত হয়েছি, ততটাই ক্ষোভের আগুনে পুড়ছে আমাদের মন। আপনারা জানেন, গত 5 জুলাই শনিবার দিবাগত রাতে আমাদের ঝিনাইদহের বন্ধু সুদীপ জোয়ারদারকে সুপরিকল্পিত ও নৃশংসভাবে হত্যা করা হয় এবং হত্যা পরবর্তী সময়ে হত্যাকারী চক্র তথা তার বাবা, সৎ মা ও সৎ ভাই সহ পরিবার সংশ্লিষ্টরা বিষয়টিকে আত্মহত্যা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা তাদের ভিতরে প্রতীয়মান হয়। আমরা যারা ব্যক্তিগতভাবে সুদীপকে চিনি, তারা সকলেই জানি যে সুদীপ ছিল অত্যন্ত ভদ্র, মিষ্টভাষী ও বন্ধুবৎসল। সুদীপের হত্যার পূর্ববর্তী ঘটনার প্রবাহ, লাশের বিদ্যমান চিহ্নসমূহ এবং হত্যা পরবর্তী ঘটনাসমূহ পর্যবেক্ষণ করলে যে কোনো মানুষের কাছে এটি একটি সুপরিকল্পিত হত্যা হিসেবে প্রতীয়মান হবে। আমরা সকলে অবগত আছি যে 2006 সালে সুদীপের মায়ের মৃত্যুর পর তাদের পরিবারে আগত তার সৎ মা, তার পালিত ভাই তথা তার সৎ মায়ের পূর্বের ছেলে ও নিজ বাবার মাধ্যমে সুদীপ প্রতিনিয়ত শারীরিক ও মানসিকভাবে নিগৃহীত ও অত্যাচারিত হয়ে আসছিল। আমরা যারা সুদীপকে এবং সুদীপের পরিবারকে চিনি, তারা আমরা জানি যে তারা ঝিনাইদহের স্বনামধন্য এবং তারা স্বনামধন্য ব্যবসায়ী ভাবে সুপ্রতিষ্ঠিত। এরকম আর্থিকভাবে সচ্ছল একটা পরিবারেও সুদীপকে খুবই মানবেতর জীবনযাপন করতে হতো। তাকে প্রতিনিয়ত তার পরিবারের পক্ষ থেকে বিভিন্নভাবে চাপ দেওয়া হতো এবং প্রতিদিন যেখানে তার একজন দোকানের কর্মচারীকে 600 টাকা প্রাত্যহিক মজুরি দেওয়া হতো, সেখানে সুদীপকে মাত্র 130 টাকা দৈনিক মজুরি দেওয়া হতো এবং এই 34-35 বছর বয়সের একটি ছেলেকে তার নিত্যদিনের জীবনযাপন, তার বাইরে তার খাওয়া দাওয়া, চলাফেরা, ওষুধ, তার পোশাকাদি সহ তার সমস্ত জীবন যাপনের খরচ বহন করতে হতো মাত্র 130 টাকায়, যেখানে তার দোকানের অন্য অন্য কর্মচারী 600 টাকা পেত। এবং সুদীপ বিভিন্ন সময় যখন ঝিনাইদহ ছেড়ে ঢাকাতে আসার কথা তার পরিবারের কাছে উপস্থাপন করেছে, তখন তার পরিবার, বিশেষ করে তার সৎ মা এবং তার বাবা, আসলে তাকে সে আসলে জন্ম দিয়েছে, কিন্তু তাকে আমরা বাবা বলতে আমরা নিজেরাই লজ্জা বোধ করছি। তারা সুদীপকে বারবার ঝিনাইদহ ত্যাগ করার জন্য তাকে প্রতিহত করেছে এবং বলেছে সুদীপ যদি কখনো ঝিনাইদহ ত্যাগ করতে চায়, তাহলে তার যে পারিবারিক সম্পত্তি, সেই সকল সম্পত্তির দায়ভার তাকে ছেড়ে দিয়ে আসতে হবে। আমরা যে কথা বলছিলাম, এই যে সুদীপের পরিবার সুদীপের উপরে যে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক অত্যাচার চালায়, এই মানসিক এবং শারীরিক অত্যাচারের মূল কারণ ছিল পারিবারিক ভূ সম্পত্তির দখলদারিত্ব। কারণ হিন্দু আইন মোতাবেক সুদীপই ছিল তার বাবার বিপুল অর্থ সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী এবং সুদীপের যেই একমাত্র আপন ছোট বোন রয়েছে, হিন্দু আইন অনুযায়ী সে এই সম্পত্তির কোনো ভাগ সে পাবে না। এর অর্থ একমাত্র সুদীপই তার পরিবারের সমস্ত অর্থ সম্পত্তির উত্তরাধিকারী ছিল। কিন্তু দীর্ঘদিনের অত্যাচারের পরেও সুদীপকে যখন তার সৎ মা এবং সৎ ভাই নিবৃত্ত করতে পারেনি, তারা শেষ পর্যন্ত এই হত্যাকারী চক্র শেষ পর্যন্ত সুদীপকে হত্যার পথ বেছে নেয়। আমরা জানি যে রিসেন্ট সুদীপের মৃত্যুর পূর্ববর্তী সময়ে সুদীপ শারীরিক ভাবে অত্যন্ত অসুস্থ ছিল এবং তার মেরুদণ্ডের বড় ধরনের রোগে সে আক্রান্ত ছিল এবং ভুগছিল, কিন্তু তার পরিবার সম্পদশালী হওয়ার পরেও তার কোনো সুচিকিৎসা তারা করেনি। আচ্ছা, এরপর যেটা বলছিলাম, হত্যা পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে সুদীপের সৎ পরিবার, অর্থাৎ সুদীপের সৎ মা এবং পালিত ভাই এটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার শরীরে যে সকল নিদর্শন পাওয়া যায়, তা আত্মহত্যার সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। সুদীপের মরদেহের মাথার পিছনের অংশে, পিঠে এবং পায়ে আমরা সুস্পষ্ট
কাঁচা আঘাতের দাগ দেখতে পেয়েছি, যে আঘাতের দাগ সুস্পষ্ট তাকে অত্যাচারের মাধ্যমে হত্যার চিহ্নকে প্রতীয়মান করে। পাশাপাশি তার পরিবার থেকে উপস্থাপিত যে সকল তথ্যসমূহ, যেমন আত্মহত্যার সময় ঘরের দরজা খোলা রাখা, আমরা যারা বুদ্ধিমান, আমরা যারা যুক্তি দিয়ে বিবেচনা করি, আমরা খুব সহজ ভাবেই আমাদের এইটা খুবই অগ্রহণযোগ্য। তারা এই সকল দরজা খোলা রাখা এবং হচ্ছে তার পায়ের নিচের বালি সহ যে সকল যুক্তি তারা উপস্থাপন করছে, এই যুক্তিগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আচ্ছা, ঘটনার দিন, ঘটনা পরবর্তী সময়ে তারা সরাসরি তাদের একমাত্র তাদের দোকানের কর্মচারী ছাড়া সুদীপের যারা বন্ধু ছিল বা যারা শুভাকাঙ্ক্ষী ছিল, কাউকেই তারা বিষয়টা অবগত করেনি। অনেকটা অগোচরে তারা দ্রুত সময়ের মধ্যে সুদীপের লাশকে হসপিটালে নিয়ে যায় এবং হাসপাতালে যাওয়ার কর্তব্যরত ডক্টরগণ সুদীপকে পরিবারের অন্য কোনো সদস্য উপস্থিত ছিল না, শুধুমাত্র তার সৎ ভাই তথা তার পালিত ভাই এবং দোকানের কর্মচারীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এবং তারা লাশের ময়না তদন্ত না করতে বিঘ্ন সৃষ্টি করে, এমনকি লাশকে তারা মর্গে ফ্রিজিং করার ব্যবস্থা পর্যন্ত করেনি। এই আহ, তাদের এই সকল প্রচেষ্টা বারবার প্রতীয়মান করে যে তারা খুব দ্রুত সময়ের মধ্যে এই লাশকে তারা দাহ করতে চাচ্ছিল এবং তারা তাদের জায়গা থেকে, যেহেতু তারা সম্পদশালী এবং কিছুটা প্রভাব তারা ধারণ করে, সেই প্রভাবের মাধ্যমে তারা ময়না তদন্তকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে। এমনকি তার বাবাকে আমরা একবারের জন্য হসপিটালে আসতে দেখিনি, যেটা আমাদের মনে বারবার প্রশ্ন সৃষ্টি করেছে। একজন জন্মদাতা বাবা তার সন্তান মারা যাওয়ার পরে, তার সন্তানের এরকম অপমৃত্যুর পরে সে কিভাবে নির্লিপ্ত ভাবে বাড়িতে বসে থাকে, এইটা আমাদের মনে বারবার প্রশ্ন সৃষ্টি করে। পরবর্তীতে যখন আমাদের সাংবাদিক ভাইয়েরা ঘটনাস্থলে উপস্থিত হন, তখন সুদীপের যে সৎ ভাই সে খুব দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং সাংবাদিকদের প্রশ্ন উত্তরে আমরা দেখেছি এই সকল ঘটনার ভিডিও ফুটেজ আপনারা মিডিয়া বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনারা পাবেন। আমরা পরবর্তীতে তার কাকাকে উপস্থিত হতে দেখি, কিন্তু তার কাকাকেও প্রশ্ন করা হলে সে সম্পূর্ণ বিভ্রান্তিকর উত্তর দেয়, যা কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ ছিল না। এবং পরবর্তীতে বন্ধুরা যখন যায়, বন্ধুরা যাওয়ার পরে এবং তার মামা খালারা অর্থাৎ তার মায়ের পরিবারের সদস্যরা যখন আসে, তখন সকলের উদ্যোগে সুদীপের লাশ আমরা সম্মুখে নিয়ে এসি এবং তার লাশের ছবি তোলা হয়। আমরা পূর্বে উল্লেখ করেছি তার লাশে সুস্পষ্ট ভাবে ক্ষত চিহ্ন তার ঘাড়ে এবং হচ্ছে তার মাথার পিছনে, তার পিঠে এবং পায়ে সুস্পষ্ট ক্ষত চিহ্ন দেখা যায়। এবং আত্মহত্যা হলে যে ধরনের সিমটম, বিশেষ করে জিহ্বা, কাঁধ, ঘাড় বা চোখে যে ধরনের আত্মহত্যার যে সকল সাধারণ সিমটম, এই কোন ধরনের সিমটম তার শরীরে পাওয়া যায়নি। আচ্ছা, পরবর্তীতে লাশ নিয়ে শহরের পোস্ট অফিস মোড়ে মানববন্ধন এবং সংক্ষিপ্ত বিক্ষোভ কর্মসূচি পালন করে তাদের বাসায় পৌঁছানো হয়। সেখান থেকে বন্ধু মহলের চাপে তার পরিবার মরদেহ পোড়ানোর পরিবর্তে দাফন করার সিদ্ধান্ত নেয়, সেটা সম্পূর্ণ বন্ধুদের চাপে। কারণ তারা দ্রুত সময়ের মধ্যে চাচ্ছিল মরদেহটাকে পুড়িয়ে ফেলতে, যাতে পরবর্তীতে এটার কোনো ক্লু না পাওয়া যায়। কিন্তু সচেতন জন এবং বন্ধুদের চাপের মুখে তারা তাদের লাশটিকে সুদীপের লাশটিকে দাফন করতে বাধ্য হয়। এবং সবচেয়ে এখানে মানে আসলে পুরো বিষয়টাই আমাদের কাছে খুবই মানে দুঃখের এবং মানে তার পরিবারের প্রতি, এই হত্যাকারীদের প্রতি আমাদের বারবার ঘৃণার উদ্বেগ হয়। কারণ আমরা দেখি যে একটা পরিবার, সেই পরিবারের সন্তান মারা যাওয়ার পরে দাফন শ্মশানের যেই সামান্য খরচ, সেই খরচটা পর্যন্ত তার পরিবার বহন করেনি।
যেটা পরবর্তীতে তার বন্ধুরা স্ব উদ্যোগে সেই খরচটা পর্যন্ত বন্ধুরা বহন করেছে। এবং তার পিতাকে আমরা কোনো কোনো স্থানে উপস্থিত পাইনি, শুধুমাত্র শেষকৃত্যের সময় অর্থাৎ মুখাগ্নি করার সময় শ্মশানে তিনি উপস্থিত হয়েছিলেন। পরিবারের অন্য কোনো সদস্যের মধ্যে আমরা কোনো ধরনের আহাজারি, কান্না বা কোনো ধরনের দুঃখের ছায়া আমরা দেখতে পারিনি, বরং নির্লজ্জের মতো তাদের মুখে, তাদের চোখে মুখে ছিল নির্লিপ্ত চাহনি। তাদের প্রকাশভঙ্গি এমন ছিল যে এটাই হবার কথা ছিল, সুদীপের এই পৃথিবী থেকে চলে যাওয়ারই কথা ছিল। এত নির্লিপ্ততা, এত নির্লজ্জতা আমরা তাদের চোখে মুখে প্রতিনিয়ত দেখেছি। প্রিয় বন্ধুগণ, আমরা বলতে চাই, এই সার্বিক বিষয়াদি পর্যবেক্ষণ করে এই হত্যা, এই মৃত্যুকে কোনোভাবেই এই মৃত্যুকে কোনোভাবেই আত্মহত্যা হিসেবে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। এটি একটি সম্পূর্ণভাবে রহস্যজনক এবং এবং এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যা। আমরা এত বিস্তারিত আলোচনা করেছি এই কারণে, কারণ এই দীর্ঘ সময় ধরে সুদীপের সম্পত্তির জন্য বিভিন্ন ভাবে তাকে তার উপরে অত্যাচার করা হচ্ছিল এবং শেষ পর্যন্ত তাকে হত্যার মতো নিকৃষ্ট পথ বেছে নেওয়া হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট কিছু দাবি সরকারের কাছে এবং দায়িত্বশীল প্রশাসনের কাছে আমরা কিছু সুস্পষ্ট দাবি কিছু উপস্থাপন করতে চাই। আমাদের দাবি সমূহ: এক, সুদীপ জোয়ারদারের মৃত্যুর সঠিক, স্বাধীন এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। দুই, পোস্টমর্টেম রিপোর্ট যেন প্রভাবমুক্ত, স্বচ্ছ এবং নির্ভুল হয়। তিন, এই ঘটনার সাথে যারা জড়িত, যারা এই ঘটনার পরিকল্পনার সাথে জড়িত, যারা এই ঘটনা জানার পরেও নিস্তব্ধ চুপ থেকে সমর্থন জানিয়েছে, যারা এই ঘটনাকে আজকের পর্যায়ে আসতে বাধ্য করেছে, যারা বিভিন্ন ভাবে প্রভাব সৃষ্টি করার চেষ্টা করেছে এবং যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে, এমনকি এই হত্যাকাণ্ডকে আত্মহত্যা হিসেবে প্রচার করার জন্য যারা অপপ্রচার চালিয়েছে, অপপ্রয়াস চালিয়েছে, যে কোনো স্তরের সে যেই হোক না কেন, যারা এই হত্যাকে আত্মহত্যা হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছে বা করবে বা যে কোনো ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টা করবে, সকল অপরাধীকে আমরা দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি বিধানের আহ্বান জানাচ্ছি। চতুর্থত, রাজনৈতিক বা সামাজিক কোন প্রভাব যেন এই বিচার ব্যবস্থাকে এবং এই তদন্তকে প্রভাবিত করতে না পারে। আমরা প্রশাসনের কাছে প্রশাসনের কঠোর অবস্থান কামনা করছি। এবং প্রিয় বন্ধুগণ, আমরা বলতে চাই, একজন সুদীপ মারা গেছে, সেই হত্যাকারীরা যদি মনে করে থাকে যে সুদীপকে হত্যা করে তারা ওই সম্পত্তি ভোগ করবে, যে জন্য তারা মানবিকতার সর্বনিম্ন স্তরে পৌঁছেছে, একজন সদা ভদ্র একজন মানুষকে যারা হত্যার মতো নিকৃষ্ট পথ বেছে নিয়েছে, তারা যদি মনে করে থাকে তারা পার পেয়ে যাবে, তাহলে তাদেরকে স্মরণ করিয়ে দিতে চায়, এক সুদীপ গেছে কিন্তু হাজার সুদীপ এই বাংলার বুকে এখনো দাঁড়িয়ে আছে। যদি যদি এই সুদীপের বিচার, এই বিচারকে প্রতিহত করতে হয়, তাহলে সুদীপের বন্ধুদেরকে একে একে হত্যা করতে হবে। আমাদের শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা সুদীপ হত্যার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। এবং আমরা বলতে চাই, আমরা খুব সুশৃঙ্খল ভাবে এখন পর্যন্ত আমাদের দাবি সমূহ উপস্থাপন করে যাচ্ছি। কোনোভাবে যদি এই হত্যাকারীরা পালিয়ে যায় এবং পরবর্তীতে প্রশাসন তাদেরকে ধরার ব্যর্থতা প্রকাশ করে এবং এই হত্যাকাণ্ড যদি কোনোভাবে এই তদন্ত বিঘ্নিত হয়, আমরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমরা যেতে আমরা প্রস্তুত। এবং যদি হত্যার জন্য আমাদেরকে সকল যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সদা প্রস্তুত। সর্বশেষ প্রিয় বন্ধুগণ, আপনাদের কাছে আমি এতটুকু অনুরোধ রেখে শেষ করতে চাই, আমরা যারা ব্যক্তিগতভাবে সুদীপকে চিনি,
আমরা এতগুলো মানুষ আজ এক হয়েছি। আমরা ঢাকায় অবস্থানরত যারা ঝিনাইদহে আছে তারা প্রতিনিয়ত প্রতিবাদ করছে, এবং যারা প্রতিবাদ করছে তারা সবাই সমাজের সচেতন, এবং সকলেই নিজ নিজ অবস্থানে বিভিন্ন জায়গায় তারা প্রতিষ্ঠিত। এতগুলো মানুষ একত্রিত হয়েছে এই একটা মানুষের জন্য। আমরা এতগুলো মানুষ আমরা ভুল করতে পারি না। আমরা এই সমাজের আমরা সকলেই নিজের দায়িত্ববোধ থেকে, আমাদের বন্ধুর প্রতি আমাদের ভালোবাসা থেকে আমরা একত্রিত হয়েছি। আমরা আপনাদের সকলের মাধ্যমে জানাতে চাই, আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমাদের দাবিগুলো আমরা উপস্থাপন করেছি, এবং আমরা চাই আমরা সকলের অবস্থান থেকে সুদীপ হত্যার বিচারের জন্য আমরা সকলে সক্রিয় হব। সেই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি। সর্বশেষ বলতে চাই, সুদীপ হত্যার বিচার চাই, সুদীপ হত্যার বিচার চাই, সুদীপ হত্যার বিচার চাই। ধন্যবাদ সকলকে। জি, আচ্ছা, এই বিষয়টা যেটা হচ্ছে যে আপনারা খুব ভালোভাবেই জানেন যে আমাদের সরকারি দাপ্তরিক যে কর্মকাণ্ড সমূহ বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে, দাপ্তরিক কর্মকাণ্ড সমূহ অনেক ক্ষেত্রেই একটু স্লথ, এবং এই পোস্টমর্টম রিপোর্টের ক্ষেত্রে যেটা হয়েছে এখানেও সেম ঘটনা হচ্ছে। এটার জন্য মিনিমাম একটা সময়ের প্রয়োজন হয়, কিন্তু তারপরেও একটা প্রাথমিক রিপোর্ট দেওয়া সম্ভব। সেই প্রাথমিক রিপোর্টটা পর্যন্ত এখন আমরা পাইনি। আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে 15 দিন দেওয়া হয়েছে। আমরা প্রশাসনের প্রতি এবং সম্মান প্রদর্শন অলরেডি 8 দিন অতিবাহিত হয়েছে, আর 7 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। আমরা এই সময়টা আমরা অপেক্ষা করছি, এবং আমরা প্রতিবেদনটা পাওয়ার পরে আমরা মামলার প্রক্রিয়া দিকে অগ্রসর হব। এখন পর্যন্ত সরকার বাদী হয়ে প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা। এটা ঝিনাইদহ থানায়, ঝিনাইদহ সদর থানায় মামলাটি করা হয়েছে। আর কারো কোনো প্রশ্ন? সরি, জি 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 জি, না না না, আমরা এখানে উপস্থিত হয়েছি এসএসসি 2007 এবং এইচএসসি 2009 এর সারা বাংলাদেশের 2007 এবং 9 ব্যাচের পক্ষ থেকে আমরা উপস্থিত হয়েছি। আর ঝিনাইদহে যারা আমাদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছেন, সেখানে যেমন 2007-9 বন্ধুরা আছেন, ঠিক একইভাবে ঝিনাইদহের সকল স্তরের ব্যক্তিবর্গ, সেখানে সচেতন ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। এবং এখানে আমরা 7-9 ব্যাচ ব্যতীত এখানে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার সচেতন ব্যক্তিরা যারা সুদীপ হত্যার বিচার চায় তারা সকলেই এখানে উপস্থিত হয়েছে। সকলকে ধন্যবাদ।